একটা মেয়ে তার মা এবং বাবাকে একসাথে হত্যা করে এবং তাদেরকে লুকিয়ে রেখেছিল তার রুমের বাথরুমে, টয়লেটে। যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল পুরো বাংলাদেশকে। আর এই ঘটনার পর সন্তান এবং প্যারেন্টসের সম্পর্ককে যেন আরও একবার নেড়েচেড়ে দেখার ইঙ্গিত দিয়েছে। বন্ধুরা, কথা বলছিলাম ঐশী রহমানকে নিয়ে, যে তার মা বাবা মাহফুজুর রহমান এবং স্বপ্না রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন, কখন এবং কেন একটা সন্তান এরকম ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত নিতে পারে? কিভাবে সে একাই দুজনকে মেরেছিল? বন্ধুরা, আজকের ভিডিওতে পুরো ঘটনাটাই আমরা জানবো। তার তার জন্য শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এবং এই চ্যানেলে আমি সত্য ক্রাইম ঘটনা নিয়ে আলোচনা করি। তো যারা সত্য ক্রাইম এবং থ্রিলার ঘটনা শুনতে পছন্দ করেন, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর ডিজিএফআই মাহফুজুর রহমান এবং তার স্ত্রী স্বপ্না রহমান একজন সমাজকর্মী ছিলেন। তার বড় মেয়ের নাম ঐশী রহমান, যার বয়স আনুমানিক 18-19 হবে তখন। তাদের একমাত্র ছেলে ওহি রহমান, যার বয়স বড়জোর 8 বছর। মাহফুজুর রহমান এবং স্বপ্না রহমান তারা দুজনেই মহাব্যস্ত মানুষ। বাচ্চাদের দেখাশোনা করা, তাদের খেয়াল রাখা, তাদের সাথে খেলাধুলা করা, এই বিষয়গুলোর জন্য তাদের কাছে বিন্দুমাত্র সময় ছিল না। মাহফুজুর রহমান ঢাকায় আসার পর ঐশীকে ভর্তি করান ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। সেখানে ঐশী ভালো রেজাল্ট করতে পারেনি। তার আগে ঐশী মোটামুটি স্টুডেন্ট ছিল। তারপর তাকে ভর্তি করানো হয় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে। বাবা মায়ের অমনোযোগী বিনা শাসন ঐশী খুব বেপরোয়া হতে শুরু করে। দিনে দিনে সে সকল সীমা লঙ্ঘন করতে শুরু করে। পড়াশোনায় সে একদম অমনোযোগী হয়ে পড়ে। একা একা তার জীবন বোরিং হতে থাকে। সে একসময় অ্যাডাল্ট ভিডিও দেখায় আসক্ত হয়ে পড়ে এবং ওই সময় তার একমাত্র সাথী ছিল বাসার যে কাজের মেয়ে, তার নাম হচ্ছে সুমি। একমাত্র সুমি ছিল তার বন্ধু। তারপর দেখা যায় একসময় ঐশী তার কিছু বন্ধু বান্ধব নিয়ে বাসায় আড্ডা দেওয়া শুরু করে। বিশেষ করে তার কিছু মেয়ে বন্ধু নিয়ে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দেওয়া শুরু করে। আর সেই আড্ডায় কিছুদিন পর জয়েন হয় কিছু ছেলে বন্ধুও। তার মধ্যে উল্লেখযোগ্য দুজন বন্ধু ছিল রনি এবং জনি। বেশ রাত করেই বাসায় ফিরেন স্বপ্না রহমান এবং মাহফুজুর রহমান। আর ততক্ষণে ওদের আড্ডাও শেষ হয়ে যায়। তারা মহাব্যস্ত মানুষ। এসে কোনো রকম সন্তানদের খোঁজ নেন অথবা নেন না, তারপর নিজেই আবার শুয়ে পড়েন, তারপর দিন আবার কাজে বেরিয়ে পড়েন। এরকমভাবে তাদের রুটিন চলছিল। একদিন স্বপ্না রহমান বেশ আগেভাগেই বাসায় ফিরে আসেন বিকেলের দিকে। তখন দেখেন ঐশীর রুমের দরজা বন্ধ এবং তার ভিতরে কয়েকজন ছেলেমেয়ের আওয়াজ শোনা যাচ্ছে, সাথে ইংরেজি গানও চলছিল। তখন তারা চলে যাওয়ার পর স্বপ্না রহমান ঐশীকে জিজ্ঞাসা করে তারা কে ছিল। তখন ঐশী বলে যে ওরা ওর বন্ধু বান্ধব ছিল। তখন ঐশী তার মায়ের কাছে টাকা চায়, বলে বন্ধুদেরকে নিয়ে আমি খেতে যাব, রেস্টুরেন্টে যাব, আমাকে কিছু টাকা দাও। তিনি 500 টাকা দেন। তখন ঐশী চিল্লিয়ে ওঠে যে 500 টাকা, আমাকে 5000 টাকা দাও, আমি সবাইকে খাওয়াবো। স্বপ্না রহমান বলে সকালে তো তোমাকে আমি 10,000 টাকা দিয়েছিলাম। ঐশী জানায় ওই টাকা সে কোচিংয়ে দিয়ে দিয়েছে। তারপর স্বপ্না রহমান তাকে 3,000 টাকা দিয়ে বিদায় করে এবং ঐশীর রুমে গিয়ে তিনি একটা উৎকট গন্ধ বুঝতে পারেন, মানে উৎকট একটা গন্ধের উৎস খুঁজে পান। তিনি বুঝতে পারেননি সেটা কিসের গন্ধ, এটা কি সিগারেটের গন্ধ না অন্য কিছুর গন্ধ। তখন তিনি তার যে কাজের মেয়ে সুমি ছিল, সুমিকে ডেকে নিয়ে আসেন এবং জিজ্ঞাসা করেন যে ওরা কি সিগারেট খায়। তখন সুমি স্বীকার করে হ্যাঁ, তাদের তাদের যে বন্ধু বান্ধব আছে সবাই সিগারেট খায়, এমনকি ঐশী পর্যন্ত সিগারেট খায়। কিন্তু তখনও স্বপ্না রহমানের সন্দেহ ছিল এটা কি আসলে সিগারেটের গন্ধ নাকি তার মেয়ে অন্য কোনো মাদক সেবন করছে। এই ঘটনার পর স্বপ্না রহমান এ নিয়ে তার স্বামী মাহফুজুর রহমানের সাথে আলোচনা করে। তখন মাহফুজুর রহমান উল্টো স্বপ্না রহমানকে বলে, যাও, আমাদের মেয়ে কখনো এরকমটা করবে না। তার বাবা একজন পুলিশ, তার মা একজন সমাজকর্মী, সে এরকমটা কিভাবে করতে পারে। উল্টো তিনি তার স্ত্রীকে শাসায়। কিন্তু অপরদিকে প্রতি সপ্তাহে তারা ঐশীকে কোচিং এবং পড়াশোনার জন্য 10,000 টাকা করে দেয়। কিন্তু এত টাকা ঐশী কি করে, এ নিয়ে তারা দুজনেই চিন্তিত হয়ে পড়ে। তার কিছুদিন পর ঐশী তার বাবার কাছে 2,000 টাকা চায়, তার বাবা দিয়ে দেয়। তার কিছুদিন পর আবার 10,000 টাকা চায়। তখন মাহফুজুর রহমান জিজ্ঞাসা করে তুমি এ টাকা দিয়ে কি করবে। তখন ঐশী জানায় একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, বন্ধুদেরকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাব। মাহফুজুর রহমান বলে
আমি তোমাকে নিয়ে যাব। তখন সে জানায়, না না, আমি তোমার সাথে যাব না, আমি আমার বন্ধুদের সাথে যাব। ওই মুহূর্তে তিনি তিনি তার মেয়েকে ওই টাকা দিয়ে দেয়, কিন্তু সে জানতো না তার মেয়ে ওই টাকা দিয়ে আসলে কি করছে। সে তার বাবাকে জানায় সে নাচ শিখবে। তখন তার বাবা মাহফুজুর রহমান বলে, তোমাকে কোনো কিছুতেই আমি না করিনি, তোমার নাচ শেখার ইচ্ছে হলে তুমি নাচ শিখো। ঐশীর এক বন্ধুর নাম ছিল রনি, যার ভূমিকা পরেও আপনারা দেখতে পাবেন। সে নাচ শিখে এক টিচারের কাছে। তখন তার আশেপাশে এবং সেই রনি, তার আশেপাশে যত বন্ধু বান্ধব ছিল তারা সবাই কিন্তু ছিল নেশার জগতে জড়িত। ঐশীও সেই পথে এগুচ্ছে প্রতিদিন, আর তাকে সবচেয়ে বেশি প্ররোচনা দিচ্ছে তার সেই বন্ধু রনি। একদিন তারা সবাই মিলে রনির বাসায় আড্ডা দিচ্ছিল। তখন রনি তাদেরকে জানায় তারা একটা নাচের প্রোগ্রামের জন্য সবাই মিলে দুবাই যাবে, আর এর জন্য 30,000 টাকা করে প্রয়োজন। ঐশীও রাজি হয় এবং সে কিভাবে তার বাবাকে ম্যানেজ করবে 30,000 টাকার জন্য সেটা নিয়ে প্ল্যান করতে থাকে। তারপর একদিন ঐশী অনেক দেরি করেই বাসায় ফিরে রাতে, আর তার মা খুব রাগান্বিত হয়ে যায়। যখন জিজ্ঞাসা করে তুমি এত দেরি করে বাসায় কেন এসেছো, তখন সে তার মাকে বলে, প্রতিদিন একই কথা, ঘ্যানর ঘ্যানর, ভাল লাগে না, সরে যাও তো। তার এই কথা শুনে যেন তার মা আকাশ থেকে পড়ে, তার মেয়ে তার সাথে এরকম ব্যবহার কিভাবে করতে পারে। তখন তিনি ঐশী রহমানকে নিয়ে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে তার বেডরুমে নিয়ে যায় এবং তাকে প্রচুর মারে। মাহফুজুর রহমান এই ঘটনা শোনার পর উল্টো তার স্ত্রীর সাথে রাগ করে তিনি জানায় এতটা না করলেও পারতেন। পরদিন ঐশী রহমান তার বাবার কাছে যায় এবং তাকে বলে সে 30,000 টাকা প্রয়োজন, সে দুবাই যাবে একটা নাচের প্রোগ্রামে। কিন্তু মাহফুজুর রহমান জানায়, না, তুমি দেশে নাচ শিখতেছো সেটাই যথেষ্ট, তোমাকে বিদেশ গিয়ে নাচতে হবে না, কোনো প্রোগ্রাম করতে হবে না। তিনি একবারে না করে দেয়। আর মাহফুজুর রহমান যখন বলে বিদেশ যাওয়া এই মুহূর্তে নিষেধ, ঐশী বিদেশ যেতে পারবে না, তখন ঐশী রাগ করে বাসা থেকে তার ছোটোখাটো জিনিসপত্র নিয়ে সে বেরিয়ে যায়। কোনোভাবে তার খোঁজ পরিবার পাচ্ছিল না। তার ঠিক 15 দিন পর তার বাবা জানতে পারে ঐশী রহমান তার যে বন্ধু ছিল রনি তার বাসাতে অবস্থানরত। তাই সে তার রনি বন্ধুর বাসায় যায়, সে রনির বাসায় যায় এবং রনিকে দিয়ে তাকে অনুরোধ করায়, ঐশীকে অনুরোধ করা, বলে যে তোর সকল কথা আমরা মেনে নেব, এরপর আর এরকম হবে না, তুই বাসায় চলে আয়। তিনি সরি বলে এবং ঐশীকে বাসায় নিয়ে আসে। এবং কিন্তু এটা ছিল একটা ফাঁদ, তারা ঐশীকে বাসায় নিয়ে এসে ঐশীকে রুম বন্দি করে ফেলে, বলে যতদিন পর্যন্ত তুমি তোমার এই স্বভাব পরিত্যাগ না করবে, তুমি মাদক নেশা এবং তোমার সেই উচ্ছৃঙ্খল লাইফস্টাইল পরিবর্তন না করবে, ততদিন পর্যন্ত তুমি রুমে বন্দি থাকো, তোমার পড়াশোনাও করতে হবে না। তখন তারা ঐশীকে স্কুলে যেতেও দেয়নি। তাকে কিছুদিন আটকে রাখার পর একসময় সে জানায় সে ভালো হয়ে গিয়েছে। সে তার বাবা মাকে জানায় আমি ভালো হয়ে গিয়েছি, আমি আর এরকমটা করব না। তখন তার বাবা মা তাকে কিছুটা বিশ্বাস করে, বলে যে হয়তো সে ভালো হয়ে গিয়েছে। তখন তাকে আবার স্কুলে যাওয়ার সুযোগ দেয়, তাকে বাড়ি থেকে যাওয়া আসা করার সুযোগ দেয়। ওই সুযোগে সে আবার তার বন্ধু রনির কাছে যায় এবং তারা মিলে একটা ভয়ঙ্কর প্ল্যান করে। প্রতিশোধের নেশায় অন্ধ এক মেয়ের দানব হয়ে ওঠার গল্প যেন এখান থেকে শুরু হয়। সেদিন ছিল 13 আগস্ট। ঐশী বাসা থেকে বাইরে যায় এবং সে 60টি ঘুমের ওষুধ সংগ্রহ করে, যার নাম ছিল ব্রোমাজিপসাম। এই নামে 60টি ঘুমের ওষুধ সংগ্রহ করে এবং তারপর দিন 14 আগস্ট সন্ধ্যা 7টার দিকে তার মা সোফায় বসে টিভি দেখছিল। তখন সে তার মায়ের জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসে এবং সে কফিতে কয়েকটি ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সেটা সুমিও দেখে, কিন্তু সে সুমিকে থ্রেড দিয়ে ধমকিয়ে, ভীতি দেখিয়ে, ভয় দেখিয়ে চুপ থাকতে বলে। সে ওই কফিটা যখন তার মাকে দেয়, তার মা কফিটা খেয়ে ঘুমে ঢলে পড়ে সোফার মধ্যেই। তারপর সে তার বাবাকে ফোন করে বলে যে বাবা তুমি বাসায় আসো, আম্মুর শরীর ভালো না ততটা। তার বাবা মাহফুজুর রহমান যখন বাসায় আসে দেখে তার স্ত্রী সোফায় শুয়ে আছে, তখন সে জানায় যে মার শরীর ভালো না, তাই তিনি এখানে শুয়ে আছেন। তারপর মাহফুজুর রহমান তার স্ত্রীকে বেডরুমে নিয়ে যান। তারপর তিনি খেতে বসেন। খাওয়ার পরে ঐশী রহমান বিভিন্নভাবে তার বাবাকে আশ্বস্ত করে সে ভালো হয়ে গিয়েছে, সে আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত না, এবং সে তার বাবাকে এক কাপ কফি বানিয়ে দেয়। সেম তার মায়ের মতো ওই কফিতে সে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। আর তার বাবা তার রুমেই, ঐশীর রুমেই ঘুমে অচেতন হয়ে যায়। তারপর সে তার ছোট ভাইও তখন ঘুমিয়েছিল তার মায়ের বেডরুমে। সে তার মায়ের বেডরুমে যায়, একটা ছুরি নিয়ে তার পাঁজরের নিচে আঘাত করে, তখন তার মায়ের ঘুম ভেঙে যায়। তখন সে ঐশী রহমানের কাছে
পানি চায়, ঐশ্বর রহমান তাকে পানিও খেতে দেয়। তারপর তাকে আরও ছুরিকাঘাতে তার মায়ের মৃত্যু নিশ্চিত করে। এমনকি তার মায়ের মৃত্যু নিশ্চিত করার জন্য সে তার মায়ের গলাতেও ছুরি দিয়ে আঘাত করে। তখন তার ছোট ভাই ওহির রহমান যখন জেগে যায়, কান্নাকাটি শুরু করে, সে ওহিকে নিয়ে একটি বাথরুমে বন্দি করে রাখে। একইভাবে সে তার বাবার কাছে যায়, যখন তার বাবা অচেতন হয়েছিল ঘুমে, তার বাবাকেও সে ছুরিকাঘাতে হত্যা করে। তারপর তার যে কাজের মেয়ে ছিল সুমি, সেই সুমির সহযোগিতায় ঐশ্বর রহমান তাদের দুজনের লাশ বাথরুমের ভিতর নিয়ে যায়। তার রুমের যে বাথরুম ছিল সে বাথরুমের টয়লেটে নিয়ে যায় এবং সেখানে লুকিয়ে রাখে। পরবর্তীতে দেখা যায় ঐশ্বর রহমান তার বাবার শরীরে 3টি ছুরি দিয়ে আঘাত করে এবং তার মায়ের শরীরে 11টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। এ থেকেই বোঝা যায় যে ঐশ্বর রহমান তার মায়ের প্রতি কতটা ক্ষিপ্ত ছিল, তিনি কতটা ঘৃণা করতেন তার মাকে। তারপর ওই দিন সে তার ছোট ভাই এবং কাজের মেয়ে সুমিকে নিয়ে বাসা তালাবদ্ধ করে নতুন বাসার খোঁজে বেরিয়ে পড়ে। সে তার বন্ধু রনির কাছেও সাহায্য চায় এবং অন্যান্য বন্ধুদের কাছেও সাহায্য চায়, কিন্তু তারা যখন প্রথম এই ঘটনার শুরুতে তারা তাকে সাপোর্ট দিল, পরবর্তীতে যখন ঐশী এই ঘটনাটি ঘটিয়ে ফেলে, তারা কেউ আর ঐশীকে সাপোর্ট দেয়নি, থাকার জায়গাও দেয়নি। ঐশী সারাদিন একটা সিএনজি নিয়ে ঢাকা শহর ঘুরে কোথাও থাকার জায়গা পায়নি। অবশেষে ওই দিন তারা সিএনজিওয়ালার বাসাতেই থাকে এবং তার পরদিন যখন তারা আবার বাসা খুঁজতে বের হয়, সে একটা বন্ধুর বাসা খুঁজে পায় এবং ওই দিন সে তার ভাইকে তার বাড়িতে পাঠিয়ে দেয়, বলে যে তুই বাড়িতে চলে যা। সে একটা গাড়ি করে তার ভাইকে বাসায় পাঠিয়ে দেয়। আর তারপরে কিন্তু ঘটনাটি সবার নজরে আসে। যখন তার ভাই সে বাসায় যায় কান্নাকাটি করে, তখন মাহফুজুর রহমানের ভাই তার চাচা সে বাসায় আসে এবং পুরো বিষয়টি দেখতে পায়। তখন পুলিশ আসে। পুলিশ আসার পর দরজা ভেঙে 16 আগস্ট পুলিশ আসে, দরজা ভেঙে সেখানে থেকে মাহফুজুর রহমান এবং তার স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করে। এই পুরো বিষয়টি ঐশী রহমান পত্রিকায় দেখতে পায় যে তার বিরুদ্ধে এরকম কেস করা হয়েছে এবং দেশে বর্তমানে কি চলছে। আর তাই 17 আগস্ট ঐশী রহমান পল্টন থানায় নিজে এসে আত্মসমর্পণ করে এবং সে তার বাবা মায়ের খুনের দায় স্বীকার করে। সে বলে যে আমি এই কাজটি করেছি, আমার জন্য এরকম ঘটনা হয়েছিল। সে তার জবানবন্দি দেয়। এই জবানবন্দির ভিত্তিতে তাকে পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 2016 সালের 5ই জুন। কিন্তু মৃত্যুদণ্ডের পর সে খুবই ভয় পেয়ে যায় এবং সে তার জবানবন্দি উঠিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু উচ্চ আদালত তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। জানায় যে সে একটা ঘৃণ্য কাজ করেছে, এর জন্য অন্য কোনো বিচার হইতে পারে না। কিন্তু পরবর্তীতে উচ্চ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তার যে ফাঁসির মৃত্যুদণ্ড রায় হয়েছিল সে রায়কে পরিবর্তন করে তাকে যাবজ্জীবন দেয়। কিন্তু তার বন্ধু তাকে যে সহযোগিতা করেছিল, যে রনির 2 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তার সেই কারাদণ্ড কোনোভাবে মওকুফ করা হয়নি। বর্তমানে কেমন আছেন ঐশী রহমান? বিভিন্ন তথ্যের সূত্রে জানা যায়, নিউজে জানা যায়, বর্তমানে ঐশী রহমান সে তার পূর্বের কৃতকর্মের জন্য অনেক বেশি লজ্জিত। সে নামাজ, রোজা এবং ইসলামিক নিয়মকানুন মেনে চলার চেষ্টা করছে জেলের ভিতরেই এবং সবার সাথে খুব ভদ্র আচরণ করছে। তবে এভাবেই তাকে যাবজ্জীবন পুরোটা জীবন জেলখানার মধ্যে কাটিয়ে দিতে হবে। তার যে উচ্ছৃঙ্খল এবং বেপরোয়া লাইফস্টাইল ছিল তা তার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের সত্য ঘটনা, যেখানে ঐশী রহমান তার বেপরোয়া জীবনযাত্রার জন্য, তার নেশার টাকা সংগ্রহের জন্য এবং মুক্ত স্বাধীন জীবনযাপনের জন্য তার বাবা মাকে হত্যা করেছিল। এই ঘটনাটা নিয়ে যখন আমি রিসার্চ শুরু করি, প্রথম দিকে ঐশী রহমানকে একটা দানব মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে কেন যেন আমার সিদ্ধান্ত থেকে আমি সরে আসি এবং আমার মনে হয় কোথাও তো একটা সমস্যা আছে। এখানে প্যারেন্টিংয়ের সমস্যা আছে এবং একটা টিনেজ মেয়েকে কিভাবে, কোথায়, কার সাথে মিশতে দেওয়া উচিত, তাদের যে চাহিদা আছে, একটা ছেলে তার পরিবার তার সাথে যে বন্ধুত্বপূর্ণ আচরণ করা প্রয়োজন, তার কোনো কিছুই এখানে কিন্তু ঐশী রহমান পায়নি। সেখানে প্যারেন্টিংয়ের একটা বিশাল গাফলতি আমরা দেখতে পাই, যার কারণে ঐশী রহমান তার মানসিক এবং শারীরিক এরকম একটা অবনতি ঘটেছিল। তো বন্ধুরা, আজকের ঘটনাটি এতটুকু পর্যন্তই। আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত ঐশী রহমানের এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে, এবং ঘটনাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এবং এরকম সত্য ক্রাইম ঘটনা পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।